জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন, বৃহস্পতিবার ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন দেবে ইউএনএইচআর। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে এ পর্যন্ত আটক 182, সাবেক এমপি চয়ন ও মহিলা লীগ নেত্রী আনু গ্রেপ্তার। আলাদা মামলায় আনিসুল হক সহ নতুন গ্রেপ্তার 7, রিমান্ডের সাবেক আইজিপি। বিডিআর হত্যার বিস্ফোরক মামলার জামিন শুনানি শুরু। চট্টগ্রামের বলুয়ার দিঘিতে আগুনে 2 জনের মৃত্যু, পড়েছে 7টি বসতঘর, দগ্ধ 3 জন, চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। স্বাগত এখন ঢাকায়, পুরো আয়োজন জুড়ের সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। জুলাই আগস্টের আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ে জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে বৃহস্পতিবার। জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এটি প্রকাশ করবে হাই কমিশন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন ভলকার তুর্ক সংবাদ সম্মেলনটিতে উদ্বোধনী বক্তব্য রাখবেন। এছাড়া প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত থাকবেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধান রোরি মাঙ্গোভেন, মানবাধিকার কর্মকর্তা জ্যোৎস্না পৌদাল ও প্রধান মুখপাত্র রাভিন শামদাসানি। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল পতিত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে 1 মাস বাংলাদেশের তদন্ত করেছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। ঢাকা, চট্টগ্রাম ও রংপুর সহ দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন তারা। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। দুদিনেই শুধু গাজীপুরে 182 জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রোববার রাত থেকে সকাল পর্যন্ত আটক করা হয় 100 জন। এর মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 79 জনকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আর 21 আওয়ামী লীগ নেতাকে আটক করে জেলা পুলিশ। রাতে শ্রীপুরে সিরাজগঞ্জ 6-এর আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম ও রাজধানীর উত্তরা 10 নম্বর থেকে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময়ে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 16 জনকে আটক করা হয়। এছাড়া সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহ সভাপতি অয়ন দাসকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বগুড়ায় পুলিশের অভিযানে 15 জন ও বরিশালে 3 জনকে আটক করা হয়। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত আটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 182 জনে। এদিকে বগুড়ায় গত রাতে অপারেশন ডেভিল হান্টে আটক হয়েছে মোট 7 জন। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলাই। প্রথমে যেতে চাই গাজীপুরে ইফতেখারের কাছে। ইফতেখার, আটকদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা জানতে চাই এবং একই সাথে জানতে চাই তাদের আদালতে তোলা হয়েছে কিনা। রাত্রি আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে আটকদেরকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা, আসলে এই মামলার গ্রেফতার দেখানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। যেহেতু গাজীপুর মেট্রোপলিটনে 8টি থানায় পৃথক পৃথক ভাবে এই যারা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থক তাদেরকে আটক করা হয়েছে, পাশাপাশি জেলা পুলিশও গ্রেফতার করে আটক করেছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই যে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে তাদের অপরাধ বিবেচনা করে কিংবা তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন যে ঘটনায় যে দায়ের করা মামলাগুলো, সেই ঘটনাগুলো তো যাচাই বাছাই করা হচ্ছে। এবং যেহেতু সম্প্রতি গত শুক্রবারে একটি ঘটনা ঘটেছে, সাবেক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে, ওই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তো কোন মামলায় কাকে গ্রেপ্তার দেখানো হবে সেটি নিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং এখনো আমাদের কাছে সেই বিষয়ে কোনো সঠিক তথ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। তবে গত 24 ঘন্টায় যেটি আমরা খবর জানাচ্ছিলাম যে 79 জন গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটনে 8টি থানায়, পাশাপাশি
গাজীপুর জেলা পুলিশের 5টি থানায় 21 জন গ্রেপ্তার হয়েছেন এবং তাদের ও প্রত্যেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পর্যালোচনা করে প্রত্যেকেই আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, অর্থাৎ একদম ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে যারা বিভিন্ন সহযোগী সংগঠনগুলোর সদস্য রয়েছেন তারাও কিন্তু এই অভিযানের মধ্যে ধরা পড়ছেন। পাশাপাশি গতকালকে গাজীপুরের শ্রীপুরে সিরাজগঞ্জের একজন সংসদ সদস্য সাবেক চয়ন ইসলাম তাকে কিন্তু আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। পাশাপাশি রাজধানীর উত্তরা থেকে যুব মহিলা লীগের গাজীপুর মহানগর যিনি সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনু তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আনোয়ারা সরকার আনুর বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে বাসন থানায় সহ বেশ কয়েকটি হত্যা মামলা এবং অন্যান্য মামলা রয়েছে। পাশাপাশি চয়ন ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জে বিভিন্ন মামলা রয়েছে। তো তাদেরকে আসলে ওই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হবে। পাশাপাশি নতুন করে তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে কিনা সে বিষয়টি হয়তোবা আদালতে তোলার পরে জানা যাবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে গাজীপুরে যে অপারেশন ডেভিল হান্টের যে ব্যাপকতা সেই ব্যাপকতা কিন্তু বেশ স্পষ্ট এবং এই অভিযানে একের পর এক আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই অভিযানে গ্রেপ্তার হচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে অপারেশন ডেভিল হান্টের সবশেষ তথ্য। এবার যেতে চাই বগুড়ায় সহকর্মী রাজীব সেলিমের কাছে। সেলিম, আপনার কাছে জানতে চাই, বগুড়ায় গত রাতে অপারেশন ডেভিল হান্টে আটক করা হয়েছিল 7 জনকে। তাদেরকে আসলে কোন মামলায় আটক করা হলো? হ্যাঁ, এখন পর্যন্ত বগুড়ায় যে গেল 24 ঘন্টায় সব মিলিয়ে 7 জন নয়, আরও 3 জন বিভিন্ন থানায় আসলে এই অভিযান পরিচালনা হচ্ছে, যে কারণে এই হিসাবটি জেলা পর্যায়ে আসতে কিছুটা সময় লাগছে। কিছুক্ষণ আগে আমরা যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখন আমরা যেটি জেনেছি যে গেল 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে যে মামলা দেয়া হচ্ছে সেটি এখনও প্রক্রিয়াধীন। আসলে কে কোন কাকে কোন মামলায় দেখানো হবে সেই বিষয়গুলো পুলিশের এখনো কাজ চলছে, যে কারণে আমাদেরকে একেবারে নিশ্চিত করতে পারেননি যে কয়জনকে কোন মামলায় কাকে কি দিচ্ছেন, সেই বিষয়টি আমরা পরে জানতে পারবো। আর অপারেশন ডেভিল হান্টে এই পর্যন্ত বগুড়ায় সব মিলিয়ে আটক করা হয়েছে 15 জনকে, গেল 24 ঘন্টায় 10 জন এবং শনিবার রাতে আটক করা হয়েছে আরও 5 জনকে। এই 15 জনকে যে আটক করা হয়েছে এটি অনেকটাই গোপনীয়তার সাথে পুলিশ এই অভিযান পরিচালনা করছেন। আর মহাসড়ক এবং শহরের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন অভিযান হয়ে থাকে, সেই রকম আসলে এই অভিযানটি হচ্ছে না। অনেকটাই লোকচক্ষুর আড়ালে এই অভিযান হচ্ছে এবং গভীর রাতে এই অভিযান হচ্ছে। আমরা সারা দিন শহরের বিভিন্ন পয়েন্টে শহরে বের হওয়া এবং শহর থেকে বের হয়ে যাওয়া এবং প্রবেশ করা সহ যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিভিন্ন সময় অভিযান চলে সেগুলোতে ঘুরেছি, কিন্তু কোথাও কোনো অভিযানের চিত্র আমরা দেখিনি। তবে রাত বাড়ার সাথে সাথে গভীর রাতে পুলিশের অনেকটা তৎপরতা আমরা দেখেছি, যৌথ বাহিনীর তৎপরতা দেখেছি, কিন্তু কোথাও মহাসড়কে কোথাও কোনো অভিযান চালায়নি। শুধুমাত্র শনিবার রাতে একটি যৌথ বাহিনীর অভিযান হয়েছে বগুড়ার সাতমাথা থেকে মাটিডালি যে সড়ক, তার মহিলা কলেজ রয়েছে, সেই মহিলা কলেজের সামনে একটি অভিযান পরিচালনা করেছেন যৌথ বাহিনী। এর বাইরে কিন্তু প্রকাশ্যে আসলে কোনো অভিযান এখন পর্যন্ত বগুড়ায় চলেনি। সেই একটি অভিযান চলেছে এবং সেটিকে বলা হচ্ছে যে তাদের নিয়মিত অভিযান, যৌথ বাহিনীর নিয়মিত অভিযান, সেটিকে তারা অপারেশন ডেভিল হান্ট বলছেন না। অপারেশন ডেভিল হান্ট আসলে বগুড়ায় যেটি চলছে সেটি সম্পূর্ণই লোকচক্ষুর আড়ালে এবং অনেকটা গোপনীয়তা রক্ষা করে বিভিন্ন সন্ত্রাসী এবং চিহ্নিত সন্ত্রাসী এবং বিভিন্ন অপরাধে যারা জড়িত রয়েছে তাদেরকে আটক করা এবং সেই সাথে বিভিন্ন রকম অস্ত্র এবং অবৈধ জিনিসপত্র উদ্ধারের জন্য যে অভিযান সেই অভিযান চালাচ্ছে। এবং তারা আমাদেরকে শুধুমাত্র রাতে অভিযান চালানোর পরদিন সকালে যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কতজনকে আটক করা হয়েছে সেই তথ্যগুলো দিচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে কোনো ছবি বা কোথায় রাখা হয়েছে আটককৃতদের সেরকম কোনো তথ্য জেলা পুলিশের কাছ থেকে আমাদেরকে দেওয়া হয়নি। এই ছিল আমার কাছে বগুড়া থেকে অপারেশন ডেভিল হান্টের সবশেষ খবর। অপারেশন ডেভিল হান্টের খবর জানাতে গাজীপুর থেকে ইফতেখার রায়হান ও বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার জামিন শুনানির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, জামিন শুনানির বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে এবং একই সাথে জানতে চাই অস্থায়ী আদালত প্রাঙ্গণে যে স্বজনরা রয়েছেন তারা আসলে কি বলছেন। রাত্রি
পিলখানা হত্যাকাণ্ডের যে মামলা সেটি যেমন একদিকে দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত মামলা, তেমন করে সবচেয়ে বেশি আসামি সংখ্যাও রয়েছে এই মামলাতে। সে মামলায় বিস্ফোরকাণ্ডের মামলার আজকে জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণ চলছে। এখন এই মুহূর্তে সাক্ষ্য গ্রহণ চলছে। সেখানে সাক্ষ্য দিচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত আসাদুদ্দৌলা, তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন। এছাড়া এখানে আমরা দেখেছি যে সকাল থেকে অনেকেই আসলে এখানে ভিড় করেছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বাইরে। তারা স্বজনরা ভিড় করে বলছেন যে আজকে যাদের জামিন শুনানি হবে তারা তাদের স্বজনদের আজকে জামিন পাবেন সে আশায় অনেকে বুক বেঁধে আছেন, অনেকে অপেক্ষা করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে প্রায় 300-ও অধিক বা 3 শতাধিক আসামির জামিন আবেদন ইতিমধ্যে পড়েছে। যদিও এখন সাক্ষ্য গ্রহণ চলছে, সাক্ষ্য গ্রহণ নিচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং সেটি আসলে লিপিবদ্ধ করা হচ্ছে। কিছুক্ষণ পর আবার আসামি পক্ষে যারা আইনজীবী তারা যিনি সাক্ষী দিচ্ছেন তাকে জেরা করবেন। এরপরেই যে জামিন শুনানিটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে। এছাড়া আমরা দেখেছি এই মামলায় যে 850 জনেরও বেশি আসামি করা হয়েছে, তার মধ্য থেকে হত্যা মামলায় যারা অনেকেই খালাস পেয়েছেন, খালাস পাওয়ার পরও অনেকে দীর্ঘদিন কারাভোগ করেছেন, তাদেরকে গত 19 জানুয়ারি তাদেরকে জামিন দেওয়ার পর এরপরে তারা কারামুক্ত হয়েছেন 178 জন। এবং আজকে এখানে যাদের জামিন শুনানি অনুষ্ঠিত হবে তাদের অধিকাংশই হচ্ছে যারা বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন, সাজা খাটা শেষ হয়েছেন, তারাই আজকে মূলত এখানে জামিনের আবেদন করেছেন। এবং আজকে সকালে আমরা আরেকটি খবর পেয়েছি যে আজকে একজন আসামি যিনি বিডিআর জওয়ান এনামুল, তিনি আসলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন, তারও আজকে জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে এখন জামিন শুনানি শুরু না হলো, এখন সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে জামিন শুনানি অনুষ্ঠিত হবে। বাইরে কারাগারের প্রধান ফটকের সামনে স্বজনরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে তাদের স্বজন যারা রয়েছে, যারা তাদের পরিবারের সদস্য যারা রয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে সাজা খাটার পরও কারাগারে ছিলেন, তাদেরকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয়নি, তারা বলছেন যে আজকে তাদেরকে জামিন দিলে তাদের প্রতি ন্যায় বিচার করা হবে। এবং আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে আজকে তারা জামিনের অনেক বেশি প্রত্যাশী, কারণ এর আগে যারা খালাস পেয়েছেন তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালত থেকে সবশেষ খবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার জামিন শুনানির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। জুলাই আগস্ট আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় সিএমএম আদালতে তোলা হয়েছে আওয়ামী লীগ ও পুলিশের 22 সদস্যকে, যেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, আসামিদের নতুন করে গ্রেপ্তার দেখানো, সে সঙ্গে রিমান্ড, সব মিলে আপনার কাছে কি তথ্য রয়েছে? রাত্রি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিএমএম কোর্টের ঠিক সামনে। কিছুক্ষণ আগেই 27 নম্বর কোর্টে তোলা হয়েছিল আওয়ামী লীগের 11 জন নেতা এবং বেশ কয়েকজন পুলিশ সদস্যকে। সেখানে আমরা দেখেছি পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের মামলা, যেই মামলাগুলো আগে হয়েছে সেখানে শোন অ্যারেস্ট থেকে শুরু করে অনেককে রিমান্ড পর্যন্ত দেওয়া হয়েছে। আমি যদি আপনাকে একটু জানাই, এখন পর্যন্ত আমার কাছে যেই তথ্য রয়েছে সেটা হলো গিয়ে মামুন হত্যা মামলা, যেটা যাত্রাবাড়ি থানায় হয়েছে। এছাড়া পারভেজ মিয়া হত্যা মামলা, যেটি যাত্রাবাড়ি থানা হয়েছে। এই পারভেজ মিয়া হত্যা মামলায় এখন পর্যন্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, তৃণমূল বিএনপি সভাপতি শমশের মুবিন চৌধুরী, এছাড়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া আরও একটি মামলা যেটি শাহবাগ থানায় হয়েছে, এখানে বরিশাল 3 আসনের সাবেক সাংসদ গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া মোহাম্মদপুর থানার 2টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য সাদেক খানকে। এছাড়া আমি যদি পুলিশের বিষয়টি বলি, যাত্রাবাড়ি থানার আরও একটি মামলায় সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এই যেই মামলাগুলো রয়েছে, এছাড়া যাত্রাবাড়ি থানার আরও 2টি মামলায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ি থানার আরও 4টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া যাত্রাবাড়ি থানার আরও 4টি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। ডাক্তার দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে যাত্রাবাড়ি থানার আরেকটি মামলায়। এছাড়া কাফরুল থানার একটি মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামালকে গ্রেফতার দেখানো হয়েছে।
এই যেই যারা রয়েছেন এখানে আমরা আইনজীবীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছেন শমশের মুবিন চৌধুরী কিন্তু আদালতের এজলাসে দাঁড়িয়ে জাজেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন এবং তিনি বলেছেন তিনি সাবেক মুক্তিযোদ্ধা, তিনি অসুস্থ, যুদ্ধাহত, সবকিছু মিলিয়ে তিনি জামিন প্রার্থনা করেছিলেন। বলছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে এর সাথে তার সংশ্লিষ্টতা নেই। অপরদিকে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন তিনি বলছেন এই যে শমশের মুবিন চৌধুরী তাকে পোল্টিবাজ হিসেবেই উল্লেখ করা হয়েছে, কারণ তিনি একসময় বিএনপি করেছেন, পরবর্তীতে তৃণমূল বিএনপি করেছেন এবং এর পাশাপাশি সাবেক যেই প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে তিনি বিএনপিকে ভাঙার একটি চক্রান্ত করেছিলেন, যে কারণে এছাড়া বিভিন্ন সময় আওয়ামী লীগের মাধ্যমে সুযোগ সুবিধা নিয়েছেন এবং দলকে একটি বিপদে ফেলেছেন। এজন্য তাকে জামিন না দেওয়ার জন্য বলেছেন। এছাড়া যেই সব পুলিশ রয়েছেন যারা বিভিন্নভাবে, যাত্রাবাড়ি থানার সাবেক 2 ওসি রয়েছেন, তারা বিভিন্ন সময় হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্নভাবে বিরোধী দল মত দমনের জন্য কাজ করে। এই জন্য কাউকে আসলে জামিন দেওয়া হয়নি এবং এই 22 জনের মধ্যে যারা রয়েছে তাদেরকে বিভিন্ন নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং রিমান্ড দেওয়া হয়েছে। রাত্রি জুলাই আগস্ট আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় সিএমএম আদালতে তোলা হচ্ছে আওয়ামী লীগ ও পুলিশের 22 সদস্যকে, যেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এনসিটিআরসিটির নিয়োগের দাবিতে শাহবাগের শিক্ষকদের আন্দোলন চলছে। আরেক পাশে চলছে প্রাথমিক শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, আন্দোলনে থাকা শিক্ষকদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তাদের আসলে দাবি দাওয়াগুলো রয়েছে কি সেগুলো জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি শাহবাগের শিক্ষকদের যে আন্দোলন চলছে সেখান থেকে আমি এসেছি শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। এখানে প্রবাসীরা অবস্থান করছেন, অর্থাৎ যারা জুলাই এবং আগস্ট আন্দোলনে বিভিন্ন দেশে সরকারের পতনের দাবিতে আন্দোলন করেছিলেন, শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে কাতার, দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে আন্দোলন হয়েছিল। সেখানে অনেক প্রবাসীরা তারা গ্রেফতার হয়েছিলেন, তারা জেল খেটেছেন। পরবর্তীতে তাদের মুক্তি দেওয়ার পরে তারা দেশে আসেন। দেশে আসার পরে প্রায় এই 6 মাস পরে তারা তাদের পুনর্বাসনের দাবিতে এবং প্রধান উপদেষ্টা তাদের যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস পূরণের দাবিতে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে এখান থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা গেছেন পুলিশের সহযোগিতার মাধ্যমে এবং তারা তাদের যে দাবিগুলো তার মধ্যে তারা তুলে ধরছেন যে যারা দেশে এসেছেন কারাগারের থেকে মুক্তি পেয়ে তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ওই সময়ে যারা ওই সমস্ত দেশে আওয়ামী লীগের নেতারা ছিলেন, যারা ওই সময় দূতাবাসের দায়িত্বে ছিলেন, তাদেরকে সহযোগিতা করেননি, তাদের তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। একই সঙ্গে এই মামলাতে যাতে প্রবাসে যারা এখন অবস্থান করছেন তাদের কোনোভাবে আর গ্রেফতার করা না হয় এবং তাদের যারা এদেশে এসেছেন তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য এবং এই প্রধান উপদেষ্টার কাছে এই দাবিগুলো সহ তারা বেশ কিছু দাবি তুলে ধরেছেন। সেই দাবিতেই তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আসার পরেই তাদেরকে পুলিশ আটকে দেয় এবং এখানে তারা কিছু সময় অবস্থান করার পর এখান থেকে তারা চলে যায় এবং তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখা করতে গেছে এবং তারা দেখা করার আগে গণমাধ্যমের সামনে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছেন। এই প্রবাসীরাই তারা জুলাই আগস্টে তারা এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংযুক্ত আরব আমিরাত, কাতার, দুবাই, সৌদি সহ বিভিন্ন দেশগুলোতে তারা আন্দোলন করেছিলেন শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে এবং ছাত্র জনতার যে আন্দোলন বাংলাদেশে সেই আন্দোলনের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছিলেন। তখন তারা সেই দেশে গ্রেফতার হয়েছিলেন। সেসব দেশে গ্রেফতার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় তারা ছাড়া পেয়ে দেশে আসেন। যদিও এই 5 মাসে তাদের দেশে আসার পরে তাদের কোনো কর্মসংস্থান বা বিদেশে আবার পুনরায় যাওয়ার সুযোগ সহ অন্যান্য যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না হওয়ার কারণেই তারা 5 মাস পরে আবার তারা রাস্তায় এসেছেন এবং তারা আন্দোলন করছেন। এইগুলোই হচ্ছে মূলত তাদের দাবি যে তাদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং তাদের কর্মক্ষেত্র দেওয়া হয় এবং সুযোগ থাকলে যাতে তারা যে সমস্ত দেশ থেকে এসেছেন ওই সমস্ত দেশে যাতে আবার তাদের যাওয়ার সুযোগ দেওয়া হয়। এই বিষয়গুলো নিয়ে মূলত সরকারের সঙ্গে তারা কথা বলতে চান। রাত্রি এনসিটিআরসির নিয়োগের দাবিতে শাহবাগের শিক্ষকদের আন্দোলন চলছে। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। চট্টগ্রামের বলুয়ারদিঘিতে জাফর সওদাগর কলোনিতে আগুনে পুড়ে মারা গেছেন স্বামী স্ত্রী। এই ঘটনায় একই পরিবারের আরও 2 জন সহ গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত, যেটি ভয়াবহ হয়ে 5 মিনিটে ছড়িয়ে পড়ে পুরো কলোনিতে, কেড়ে নেয় নিম্ন আয়ের মানুষের সহায় সম্বল। ফয়সাল করিমের প্রতিবেদন।
আগুনে পুড়ে কয়লা হয়েছে মাথার ঘাম পায়ে ফেলা নগদ 2.5 লাখ টাকার সম্বল। তিল তিল করে সঞ্চয় করা 200 বা 1000 টাকার নোটগুলোর এখন কোনো মূল্যই নেই হকার মোতালেব মিয়ার কাছে। আগুনে কোনো মতে পরিবার নিয়ে নিরাপদে বের হতে পারলেও বসত ঘরের সাথে পুড়েছে স্বপ্নের ভবিষ্যৎ। আগুন লাগিয়া এখানে মানে আমাদের জানলে বাড়িতেই মানে কষ্ট হয়ে গেছে, আর কিচ্ছু বাড়ি করতে পারিনি। এখন মানে আমরা যে এক গ্লাস পানি খাবো সেই টাকাও নেই আমাদের সাথে। সোমবার ভোর 6:30টার দিকে একটি বাসার বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে বলুয়ার দিঘির জাফর কলোনিতে। অনেকেই পরিবার ও জীবন নিয়ে কোনো মতে বেরিয়ে যেতে পারলেও আগুন কেড়ে নেয় ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ ইলিয়াস ও তার স্ত্রী পারভিন আক্তারের প্রাণ। দগ্ধ হন তার পরিবারের আরও 2 সদস্য সহ 4 জন। আমার 2.5 লাখ টাকা আনছি, বেড়া করে তাইকে কত কষ্ট করে জমাইছি। এই টাকা নিয়ে বাদ নিয়ে একটা ঘর উঠাবো, বাড়ির মধ্যে ঘর দুয়ার কিচ্ছু নাই আমাদের। সে বলছে যে আমি আমার বউ বাচ্চা নিয়ে দ্রুত আগুন বোর্ড থেকে লাগার সাথে সাথে যখন দেখতে পাইছি আমরা নিজেরা জান নিয়ে বেরিয়েছি, সাথে সাথে বেরিয়েছি। যদি আর 1 মিনিট দেরি হইতো হয়তো আল্লাহ আমাদেরকে এই দুনিয়া থাকা। খাট, আলমারি, হাড়ি পাতিল তো আছেই, কারো গেছে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে জমানো অর্থ, কারো সোনাদানা, কাপড়, সেলাইয়ের রুজি বা পানের দোকানের কামাই। আগুন মাথার উপরে দিয়ে শক্তি মেলছে আগুনটা, তারপর কোনো মতো দরজার মধ্যে লাথি দিয়ে দরজা এক সেট পুড়ে গেছে, আর এক সেট দিয়ে লাথি মেরে তারপর ফোলা জামাই লইয়ে তাড়াতাড়ি করে ধুম করে বাড়িছি। টাকা আমি বছর জন্য টাকা চলে আনছিলাম 1 সপ্তাহ আগে, পরে ঈদের পরে সব কিছু 4 লাখ টাকা আর যা জিনিসপত্র আছে এই 16,000 আছে। ফায়ার সার্ভিস জানায় তাদের 2টি ইউনিটের 4টি গাড়ি আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বেশ বেগ পেতে হয় তাদের। অপ্রিয় হলো সত্য, এখানে আসলে নিকটস্থ মানে আমার গাড়ি থাকতে হয়েছে প্রায় এখান থেকে আরও প্রায় 600 গজ দূরে। সেখান থেকে ডেলিভারি হুস ট্রেনে এনে মানে দীর্ঘ মানে পরিশ্রম করে তারা অগ্নি নির্বাপন করেছে এবং নিয়ন্ত্রণ এবং নির্বাপন করেছে। সব মিলে টোটাল 10 লক্ষ টাকার মতো নগদ, এবং স্বর্ণের পরিমাণ দেখা যাচ্ছে প্রায় 5 ভরি, আর অন্যান্য যাবতীয় হচ্ছে প্রায় 30 লাখের ক্ষয়ক্ষতির পরিমাণ। যেহেতু এটাতে ক্ষয়ক্ষতি আরও সংখ্যা আছে, সবাই এখানে নাই, সেই ক্ষেত্রে ওদের থেকে ডিটেলসটা নিয়ে আমরা জানাতে পারবো। এ ঘটনায় দগ্ধ 3 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় শুধু চীন ছাড়া বিশ্ববাজারে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করতে পারছে না বাংলাদেশের ব্যবসায়ীরা। এই LWG সনদ পেতে সম্পূর্ণ কার্যকরী হতে হবে সিইটিপি। ব্যবসায়ীরা বলছেন, উপদেষ্টা পরিষদে 5 জন পরিবেশবাদী থেকেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি সম্পূর্ণ কার্যকর করার উদ্যোগ নেই। তবে শিল্প উপদেষ্টা বলছেন, কোরবানির ঈদের আগেই শুরু হবে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি। আর জানাচ্ছেন সিউল আহমেদ। সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে পরিবেশ বান্ধব করার দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপিকে। প্রতিদিন 25,000 ঘনমিটার দূষিত পানি পরিশোধন করার সক্ষমতা সিইটিপির। আর মৌসুমে এই বর্জ্যের পরিমাণ 40,000 ঘনমিটার। তবে চালু হওয়ার 2 বছর পর থেকেই এর সক্ষমতা কমতে শুরু করে। আর 2021 সালে জুলাইয়ে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানটি অসম্পূর্ণ প্ল্যানটি ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল স্টেট বর্জ্য শোধনাগার কোম্পানির কাছে দিয়ে চলে যায়। এরপর থেকেই অনেকটা অকার্যকর অবস্থায় আছে সিইটিপি। লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পেতে দরকার 1710 নম্বরের, পরীক্ষায় পাশ করতে হলে সিইটিপির খাতেই রয়েছে 300 নম্বর। আর অন্যান্য শর্ত পূরণ হলেও কার্যকরী সিইটিপি না থাকায় মিলছে না সনদ। অথচ তা পেলে রাতারাতি চামড়া শিল্পের রপ্তানি চীন ছাড়াও ইউরোপে রপ্তানি করে কয়েক গুণ বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এই সিইটিপির ব্যাপারে আমাদের বর্তমান উপদেষ্টা মহোদয়, শিল্প উপদেষ্টা মহোদয় এবং বাণিজ্য উপদেষ্টা মহোদয় কিছুদিন আগেই আমাদের ট্যানারি স্টেটও ভিজিট করেছেন এবং আমরা শিল্প মন্ত্রণালয়ে একটা মিটিং করেছি। ওখানে ওনারা আশ্বস্ত করেছেন ইমিডিয়েট আমাদের যেই নিডটা প্রয়োজন, ওনারা প্রায় 24 কোটি টাকার মতো একটা টাকা, যেটা বলছেন যে উইদিন 1 মান্থের ভিতরে ওনারা ব্যবস্থা করে দিবেন। ওই টাকাটা যদিও আসে তাহলেও কিন্তু আমরা বিফোর কোরবানি এইটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর সিইটিপি কার্যকর হবে এমন আশাই ব্যবসায়ীদের। কারণ এক সময়ের পরিবেশ নিয়ে কাজ করা রিজওয়ানা হাসান বর্তমান পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তবে উপদেষ্টা বলছেন ট্যানারি বর্জ্য নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এছাড়াও সিইটিপি সংস্কারের জন্য শিল্প মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে। আপনার শিল্প প্রতিষ্ঠানের সিইটিপি তখন থেকে বলে এসছি, সরকার বানিয়ে দেবে কেন? সরকার কার টাকায় বানিয়ে দেয়?
সরকারের নিজের টাকা আছে, জনগণের টাকা। জনগণের টাকা দিয়ে বানিয়ে দেওয়ার পরেও তারা ঠিক মতন চালাবে না, নানান ফন্দি ফিকির করে টুকরা টুকরা চামড়ার টুকরা দিয়ে ড্রেনের মুখ ব্লকেজ করে দিয়ে বলবে ক্ষমতা নাই, ওভারফ্লো করবে। এসব তো হবে না। শিল্প মন্ত্রণালয়ের সাথে আমার মন্ত্রণালয় নিয়মিত যোগাযোগ। এদিকে শিল্প মন্ত্রণালয় বলছে কোরবানির আগে সিটিপি সংস্কার কাজ শুরু হবে, তবে এই কোরবানি ঈদেও মিলবে না এর সুফল। আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব। আমরা কাজটা শুরু করেছি যাতে এই অপশাসনের যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে বের হয়ে আসে, কারণ চামড়া শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কিন্তু চামড়ার বর্জ্যও ব্যাপকভাবে নদীর পানি দূষিত করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি এটা। বর্তমানে বিশ্বে এলডব্লিউজি সনদ পাওয়া পরিবেশ বান্ধব ট্যানারি কারখানার সংখ্যা 543টি, যার মধ্যে বাংলাদেশে রয়েছে মাত্র 5টি। দীর্ঘ 8 বছর পার হয়ে যাওয়ার পরও এই বহুল আলোচিত সিটিপিটি থেকে পূর্ণাঙ্গ সুফল পাওয়া যায়নি। তবে এটি তৈরি করতে খরচ হয়েছিল 550 কোটি টাকার বেশি। এই চামড়া খাতের সাথে যারা জড়িত তারা বলছেন, এটি পুরোপুরি কার্যকর না হলে লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজি সার্টিফিকেট পাচ্ছেন না বাংলাদেশের ট্যানারি ব্যবসায়ীরা, যার ফলে সব ধরনের কাঁচামাল বাংলাদেশে থাকার পরও আন্তর্জাতিক বাজার ধরতে ব্যর্থ হচ্ছেন তারা। সিউল আহমেদ, এখন বিসিক চামড়া শিল্পনগরী, সাভার। খুলনা অঞ্চলে অবৈধভাবে মাটি ও কাঠ পুড়িয়ে ইট তৈরির মহোৎসব চলছে। খুলনা বিভাগে 1000-এর বেশি ইটভাটা থাকলেও বেশিরভাগেরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সনাতন পদ্ধতিতে ইট তৈরি হওয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ, হুমকিতে জনস্বাস্থ্য। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, পোড়া মাটির ইটের বদলে ব্লক ব্যবহারে সবাইকে উৎসাহিত করা প্রয়োজন। হেলাল মোল্লার ছবিতে রামিম চৌধুরীর প্রতিবেদন। খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া বাজার পেরিয়ে কিছুটা সামনে এগোলেই চোখে পড়বে ইট তৈরির বিশাল কর্মযজ্ঞ। মেসার্স নূরজাহান ব্রিক্স নামের এই ভাটায় দেদারসে নিম্নমানের কয়লার সাথে কাঠের গুঁড়া মিশিয়ে সনাতন পদ্ধতিতে পোড়ানো হচ্ছে ইট। নদী তীরবর্তী কৃষি জমি ও লোকালয় হওয়ায় অনেক ভাটাকে ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর, কিন্তু এসব ভাটার মালিক প্রভাবশালী হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে অবাধে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। বিগত সরকারের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ছিলেন খুলনা ইটভাটার মালিক সমিতির সভাপতি। রাজনৈতিক পট পরিবর্তনে এখন তার ভাটা বন্ধ, তবে মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় অনেক ভাটার বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। ধোঁয়া ক্ষতি হয় এবং গাছপালাগুলো বাঁচে না, এই ধরনের অনেক ডিস্টার্ব হয় এবং প্রভাবশালী লোকের জন্য আমরা আসলে কিছু করতে পারি না। দেখা যায় এলাকার ভিতরে সেখানে কোনো এক বড় মালিকে বেশ খানিকটা জায়গা নিয়ে সেখানে এক ভাটা করলো। এই ভাটাগুলো আপনার দূরে থাকা, বিলির ভিতরে থাকা উত্তম। ভাটাগুলোতে কাঠ ও মাটি পুড়িয়ে সনাতন পদ্ধতিতে ইট তৈরি হওয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকিতে ভাটায় কর্মরত শ্রমিক ও স্থানীয়রা। তবে জীবিকার তাগিদে স্বাস্থ্যের কথা ভুলতে বাধ্য হয়েছেন হাজারো শ্রমিক। শরীরে সমস্যা দেখা দেয়, এইসব বিভিন্ন রোগ ব্যাধি আসে। কষ্ট ক্লাস করি, এই ফলে সংসার কোনোরকম টুকটাক পালি চলে। বাংলাদেশের পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর দিক নিয়ে ভাবতে গেলে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি কারণ ইটের ভাটা। এই ইটের ভাটাগুলো তিলে তিলে মানুষের শরীরে রোগের আবাসস্থান তৈরি করছে। শত বছর পুরনো পদ্ধতিতে ইটভাটা পরিচালনাই এই ক্ষতির মূল কারণ। ইট তৈরিতে জ্বালানি হিসাবে কাঠের ব্যবহার ভাটা স্থাপন আইনে স্পষ্ট নিষেধ হলেও তা মানা হচ্ছে না। এছাড়া নিম্নমানের কয়লা পোড়ানোর কারণে পরিবেশে যুক্ত হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, কার্বন ডাইঅক্সাইড, সালফার অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর উপাদান। এছাড়া কৃষি জমির ওপরও পড়ছে ক্ষতিকর প্রভাব। মানুষ কিন্তু এগুলো তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে বিভিন্ন ধরনের তার শ্বাসযন্ত্র থেকে শুরু করে অন্যান্য শারীরবৃত্তীয় সমস্যা তৈরি করে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই ইটভাটাগুলোর কারণে আশপাশে কিন্তু কার্বনের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী খুলনা বিভাগের 10 জেলায় 1018টি ইটভাটা রয়েছে। এর মধ্যে 790টি ইটভাটারই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। বিভাগের সবথেকে বেশি ইটভাটা রয়েছে কুষ্টিয়ায়, যেখানে মোট ইটভাটার পরিমাণ 184টি। তবে তার মধ্যে 163টি ইটভাটারই নেই পরিবেশের ছাড়পত্র।
এদিকে অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। গেল জানুয়ারি মাসে পরিবেশ অধিদপ্তরের অভিযানে 19টি ইটভাটা আংশিক এবং 12টি ভাটা গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া বেশ কিছু ভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি দেওয়া হয় অর্থদণ্ড। এটা আমাদের রুটিন ওয়ার্ক, এটা নিয়মিত পর্যায়ক্রমে নেক্সট উপজেলা আছে, রূপসা আছে, তারপর আবার দরকার হলে আবার আমরা ডুমুরিয়াতে বা আবার বিভিন্ন জায়গাতে আবারও এটা অভিযান পরিচালনা করব এবং আমরা এটাকে কোনো ক্রমেই এটা অবৈধ যে কয়টা ইটভাটা আছে সেগুলোকে চলতে দেব না। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ইটভাটা বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না। ইট তৈরিতে নতুন পদ্ধতির উদ্ভাবন ও কংক্রিট ব্লক ব্যবহারের কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। রামিম চৌধুরী, এখন, খুলনা। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। জাতীয় গ্রিডের ট্রান্সফরমারে বানর ঢুকে ব্যাহত করেছে শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন। এতে একদিনের বেশি সময় ধরে লোডশেডিং এর কবলে শ্রীলঙ্কার 2,20,00,000 মানুষ। বেশ কিছু জায়গায় বন্ধ রয়েছে চিকিৎসা সহ জরুরি সেবা। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। 2022 সালের পর আবারও ভয়াবহ লোডশেডিং দেখছে শ্রীলঙ্কার বাসিন্দারা। তবে এবার অর্থনৈতিক সংকটে নয়, বানর কাণ্ডে অন্ধকার নেমে এসেছে গোটা শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার কলম্বোয় জাতীয় গ্রিডের ট্রান্সফরমারের খাঁচার ভেতর হরহামেশাই ঢুকে পড়ছে বানর। এতে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের স্বাভাবিক কার্যক্রম। ফলে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন দিন কাটাতে হচ্ছে লঙ্কানদের। স্থানীয় সময় রোববার সকাল 11টার দিকে লোডশেডিং শুরু হয় শ্রীলঙ্কায়। আর কতক্ষণ নাগাদ তা চলবে নির্দিষ্ট করে বলতে পারছে না দেশটির পাওয়ার হাউসের কর্মকর্তারা। শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমার জয়কোদি সাংবাদিকদের বলেন, বানরের উৎপাতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ভারসাম্যহীনতার মুখোমুখি। তাই এই সংকট কবে নাগাদ সুরাহা হবে তা বলা মুশকিল। বিদ্যুৎ না থাকায় হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জরুরি সেবা বন্ধ রয়েছে। জ্বালানি সরবরাহ করতে পারছে না পাওয়ার স্টেশনগুলো। এতে চরম ভোগান্তিতে দ্বীপ রাষ্ট্রটির 2 কোটির বেশি মানুষ। বানরের জন্য শ্রীলঙ্কা জুড়ে ব্ল্যাকআউট। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ হাসি তামাশা করছেন নেটিজেনরা। অনেকে আবার এর জন্য লঙ্কা সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন। জাহানারা ভুইয়া, এখন, বিশ্ব। এবারে খেলার প্রসঙ্গ। 10 দিন পেরিয়ে গেলেও নারী ফুটবলের সংকট সমাধান করতে পারেনি বাফুফে। এ প্রসঙ্গে সহসভাপতি সাব্বির আহমেদ আরিফকে প্রশ্ন করলে তিনি বল ঠেলে দেন সভাপতির কোর্টে। এদিকে তাবিত আউয়ালের লন্ডন যাত্রার কারণে 16 ফেব্রুয়ারি বাফুফে কার্যনির্বাহী সভা অনিশ্চিত। এসকে শাওনের প্রতিবেদন। বেশ কয়েকদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম আলোচিত বিষয় নারী ফুটবলের সংকট। সাবিনারা কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার 10 দিন পেরোলেও এখনও কাটেনি কালো মেঘ। বাফুফে গঠিত বিশেষ কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে 3 দিন আগে। তারপরও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন। রোববার বাফুফে ভবনে অডিট সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে এসেছিলেন কয়েকজন কর্তা। তখন নারী ফুটবল প্রসঙ্গে প্রশ্নের জবাবে সংকট নিরসনে আশাবাদ জানান ফেডারেশনের সহসভাপতি। প্রেসিডেন্ট খুব পজিটিভ এবং প্রেসিডেন্টে সব কিছু ঠিক করতেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। না বিব্রত না, ভুল বোঝাবুঝি হইতেই পারে। আমরা চলতে ফিরতে জীবনে অনেক ভুল বুঝাবে হয় না, সেই ভুল বুঝির সমাধানও তো আছে। অবশ্যই এটা সমাধান হয়ে যাবে। এটা নারী ফুটবলে এমন অচলাবস্থায় জানতে চাওয়া হয় চুক্তি নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা। সমাধান হচ্ছে, তারপরে তো চুক্তি হবে, তাই না? চলতেছে, কথাবার্তা চলতেছে, খুব তাড়াতাড়ি এটা সমস্যা। হ্যাঁ, না আজকে কোনো চুক্তি হবে। গেল মাসে বাফুফে সভাপতি লন্ডনে থাকায় চট্টগ্রামে পূর্ব নির্ধারিত কার্যনির্বাহী সভা হয়নি। 16 ফেব্রুয়ারি যশোরে পরবর্তী সভা হওয়ার কথা ছিল, তবে সেটিও হচ্ছে না নির্ধারিত সময়ে। প্রেসিডেন্ট থাকবেন না, উনি বাইরে যাবেন। ওটা আসলে আমরা ওই মিটিং করবো। এই বুধ বৃহস্পতিবারে চলে যাবেন উনি, দেশে থাকবেন না, লন্ডন যাবেন উনি। তাবিত আউয়াল সভাপতি হওয়ার 3 মাসে এখন পর্যন্ত বাফুফের কার্যনির্বাহী সভা হয়েছে 2 বার। এসকে শাওন, এখন, ঢাকা। শেষ করছি এখন ঢাকা। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন, বৃহস্পতিবার ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন দেবে ইউএনএইচআর।
আলাদা মামলায় আনিসুল হক সহ নতুন গ্রেপ্তার 7 রিমান্ডে সাবেক আইজিপি বিডিআর হত্যার বিস্ফোরক মামলার জামিন শুনানি শুরু। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে পর্যন্ত আটক 182, সাবেক এমপি চয়ন ও মহিলা লীগ নেত্রী আনু গ্রেপ্তার। এবং চট্টগ্রামের বলুয়ার দিঘিতে আগুনে 2 জনের মৃত্যু, পড়েছে 7টি বসতঘর, দগ্ধ 3 জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।